ইতিহাস কেন বললাম যে এই জাতিসংঘের দলিল একটা ইতিহাস হিসাবে থাকবে। যেমন শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশের ইতিহাস, তার গণতন্ত্র ধ্বংস করার যে ইতিহাস, এরকম ইতিহাস এতদিন মানুষ বুঝতো কোনটা, যে এই দেশে শেখ হাসিনা ছিল একেবারে ধোয়া তুলসী পাতা, এবং তার নির্বাচনগুলোকে যারা যারা বৈধতা দিয়েছি আমরা, দেশে বিদেশে যারা বৈধতা দিয়েছে, আজকে জাতিসংঘ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে শেখ হাসিনার পিরিয়ডটায় যে গণতন্ত্র ছিল না গত 14 বছর যাবৎ, এবং তার নির্বাচনগুলো 14, বিশেষ করে 14, 18 এবং 24-এর নির্বাচনগুলা যে গণতন্ত্র বিসর্জন দিয়া এটা কোনো গণতান্ত্রিক দেশ না, এবং শেখ হাসিনা যে গণতান্ত্রিক ছিল না সেটাকে কঠিনভাবে এস্টাবলিশ করে দিয়েছে এই জাতিসংঘের প্রতিবেদন। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ থেকে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জাতিসংঘকে আমন্ত্রণ করেছিলেন যে তোমরা এসে বিষয়টাকে একটু দেখো, তদন্ত করো। এই দাবি তিনি জানাইছিলেন জাতিসংঘের কাছে, এবং জাতিসংঘ সেই দাবিটা মেনে নিছে, এবং একটা সময় জাতিসংঘের প্রতিনিধি দল, মানবাধিকার সংক্রান্ত যে হাইকমিশন, তাদের পক্ষ থেকে একটা টিম বাংলাদেশে আসে, এবং তারা বেশ লম্বা সময় বাংলাদেশ থেকে একটা সারেজমিনে তদন্ত করেন, এবং সম্প্রতি অর্থাৎ গত বুধবার সম্ভবত প্রতিবেদনটা সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা থেকে প্রতিবেদনটি প্রকাশ করে, এবং এই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনলাইন ব্রিফিংয়ে বক্তব্য দেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। এবং ওনার এই প্রতিবেদনে, অত বড় প্রতিবেদন আমার পক্ষে পুরাটা পড়া সম্ভব হয় নাই, যতটুকু জেনেছি 127 পৃষ্ঠার একটা প্রতিবেদন তারা দাখিল করেছে। আস্তে আস্তে দেখব, কিন্তু চুম্বক যে বিষয়গুলো পেলাম তাতে তারা একটা বিরাট হতাহতের সংখ্যা তুলে ধরছেন। এই হতাহতের মধ্যে বিক্ষোভ ঘিরে নিহত হয়েছে 1400, এবং এই নিহত ব্যক্তিদের মধ্যে 13 জন নারী আছে, এবং এই হত্যাটা হয়েছে 15 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে, এবং নিহত ব্যক্তিদের মধ্যে 12.5% আছে শিশু, এবং 736 জনের চোখে আঘাত পান, তাদের মধ্যে 506 জনের মানে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হয়েছিল। পুলিশ এবং র্যাব এই সময় গ্রেপ্তার করে 11,700 জন। এবং বিক্ষোভের সময় যেভাবে হত্যা করা হয় তার একটা প্রতিবেদনে বেরোয় আসছে, সেটা হলো শর্টগানের সররাগুলির আঘাতে মারা গেছে 12%, পিস্তলের গুলিতে 2%, অন্যান্য উপায়ে মারা গেছে 20%, মিলিটারি রাইফেলের গুলিতে সশস্ত্র বাহিনী যে মানের অস্ত্র ব্যবহার করে তাতে মারা গেছে 66%। এবং এটা পেয়েছে কোত্থেকে? ঢাকা মেডিকেল কলেজে 130টি মরদেহের ফরেনসিক পরীক্ষার ভিত্তিতে এই রিপোর্টটা পাওয়া গেছে। এবং এই রিপোর্ট তৈরি করছে তারা যে শুধু ঢাকায় ছিল তা নয়, এই প্রতিনিধি দল ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বগুড়া, সিলেট এবং গাজীপুর সহ 8টা জেলা শহরে তারা গিয়েছে, এবং তারা বেশ কয়েক হাজার লোক, আমি যতটুকু জেনেছি হাজার হাজার লোকের বলা ছিল, কয়েক হাজার লোকের কাছ থেকে তারা প্রত্যক্ষ পরোক্ষ যারা এগুলি জানেন বা দেখেছেন তাদের কাছ থেকে এই সাক্ষ্য গ্রহণ করেছেন। তার সাথে যে সমস্ত আলামত পাওয়া গেছে, এমনও পাওয়া গেছে যে একটা ছবি পর্যন্ত প্রকাশ করেছে তাদের প্রচ্ছদে। সেই প্রচ্ছদের উপরে তাদের ছবি ছিল নাফিজ নামে একজনের, প্রচ্ছদের উপরে এই ছবিটা তারা লাগিয়েছে, যে নাকি একটা রিক্সায় রড ধরে ঝুলতে ছিল, তাকে নিয়ে যাওয়া হচ্ছিল। তার মানে এইভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষ্যের ভিত্তিতে একটা নিরপেক্ষ প্রতিবেদন তারা দাখিল করেছে। এবং সেই ভিতরে যে সুপারিশগুলো করেছে তাতে র্যাব এবং এনটিএমসি বিলুপ্ত করতে বলেছে, তার সাথে বলছে কি অবাধ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে, আবার তারা বলছে কোনো রাজনৈতিক দল নিষেধ করার পক্ষে তারা নয়। এখন এই কথাগুলা, রিপোর্টগুলো আসার পরিপ্রেক্ষিতে আমরা এই যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে তারা না, তার জন্য কথাটা বলছি যে আওয়ামী লীগকে এখানে কেউ নিষিদ্ধ করতে চায়, নিষিদ্ধের দাবিও তুলেছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে রিপোর্টটা যেটা করলো, এই একটা রিপোর্টের ভিত্তিতে প্রথম কথা হইলো যে ইউনূস সাহেব যে তদন্তটা তাদেরকে দিয়ে করাইলো ইউএন জাতিসংঘ, তাতে যে রেজাল্টটা হবে সেটা হলেই কেউ বলতে পারবে না যে এটা এই দেশের এই সরকারের একটা মন গড়া রিপোর্ট, কারণ এটা জাতিসংঘের। এবং জাতিসংঘ যে দলিলটা তৈরি করছে সেখানে একদম নিরপেক্ষভাবে আওয়ামী লীগ পার্টিকুলার না বলে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ না করার সুপারিশ তারা করেছে। তার মানে
আওয়ামী লীগ এত ভয়ানক কর্মকাণ্ড করছে, তাদের ভিতরে মাস্টার মাইন্ড হিসেবে সে মানে খুনি হিসাবে তাকে আইডেন্টিফাই করে ফেলছে শেখ হাসিনাকে। তার দোসর যারা ছিল আসাদুজ্জামান কামাল বা অন্যান্য রাষ্ট্রীয় অর্গান যারা সম্পৃক্ত ছিল প্রশাসনের, সবার কথাই উনি বলেছেন। বলার পরে এরকম একটা ইয়েতে তাকে তো বলতে পারতো যে তারা রাজনৈতিক দল নিষিদ্ধ করুক আওয়ামী লীগের, এটা বলতে পারতো। এটা দিয়েই বোঝা যায় যে তারা একটা নিরপেক্ষ প্রতিবেদন করার চেষ্টা করেছে এবং আমার মতে তাই হয়েছে। এবং তারা রাজনৈতিক দলটা শুধু না, তারা এটাও বলছে যে অবাধ নির্বাচনের, ইনক্লুসিভ নির্বাচনের জন্য পরিবেশ নিশ্চিত করতে হবে। মানে এটা দিয়ে বুঝাইছে যে দেশটায় গণতন্ত্র ছিল না শেখ হাসিনার আমলে। যেই দেশে সুস্থ গণতন্ত্র না থাকে বা শক্ত মজবুত গণতন্ত্র না থাকলেই সেই দেশে সরকার এরকম স্বৈরাচার হয়, এবং এই স্বৈরাচারই তো টিকিয়ে রাখার জন্যে তাকে এই সমস্ত পন্থা অবলম্বন করতে হয়। সে কারণে তারা এটাকে প্রতি গুরুত্ব দিছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই রিপোর্টে যেগুলো বেরিয়ে আসছে অনেক কিছু, যে হতাহত বললামই, বিচার বিরুদ্ধে হত্যা, নির্বিচারে মরণাস্ত্র দিয়ে পুলিশ গুলি, গ্রেফতার, নির্যাতন, এবং সবচেয়ে বড় যে জিনিসটা তুলে আসছে, চিকিৎসা নিতে দেয় নাই। এটা হইল মানে আরো বেশি অমানবিক কর্মকাণ্ড, যে একজন আহত ব্যক্তিকে চিকিৎসা নিতে পর্যন্ত তারা বাধাগ্রস্ত করছে এই শেখ হাসিনা ফ্যাসিস্ট। এখন প্রশ্ন হলো যে তাহলে রাজনৈতিক দল তো নিষিদ্ধ করতে চাই দেশে অনেকে, সম্প্রতি বিএনপিও বলেছে, অনেকেই বলছে নিষিদ্ধ করতে। এই কথা থেকে আমি একটা নিরপেক্ষতা পাই। এখন সবচেয়ে বড় কথা হলো ইউএন একটা নিরপেক্ষ রিপোর্ট দেওয়ায় আওয়ামী লীগের জন্য যে ক্ষতিটা দাঁড়াইলো, এক হইল আওয়ামী লীগ এখন পৃথিবীর যে কোনো দেশেই যাক, যার সাথেই কথা বলুক, এটা একটা আন্তর্জাতিক দলিল হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। সেই দলিলটা কিন্তু চলমান থাকবে, মানে এটা অনলাইনে থাকবে, জাতিসংঘের ফাইলে থাকবে, পৃথিবীর বহু দেশে এটা থাকবে। কার সাথে কথা বলবে, যখনই কথা বলতে যাবে আওয়ামী লীগ, তখনই তাদের সামনে এই দলিল দস্তাবেজ উপস্থাপন করবে। দুই, তাকে সে এখন যেহেতু জাতিসংঘ তাকে এইভাবে চিহ্নিত করছে, এখন সে যে দেশেই থাকুক, যেমন ভারতে আছে, আজকে আমার কাছে মনে হয় ভারতের গুডউইল নিয়েও প্রশ্ন আসবে বিশ্ব বাজারে এই শেখ হাসিনার মতো কুলাঙ্গারকে ওখানে আশ্রয় দেওয়ার কারণে। আজকে ভারত আমার কাছে মনে হয় একটা বিব্রতকর সিচুয়েশনে পড়াটা কিন্তু খুব স্বাভাবিক। এতদিন তো এমন কথা বলেছে শেখ হাসিনা, আমি দেশ কি করেছি, আমি কি দেশের জন্য কিছু করি নাই, কি আমার অপরাধ, জাতিসংঘ এস্টাবলিশ করে দিল। অর্থাৎ আমাদের রাষ্ট্রে যেমন পুলিশ তদন্ত করে, সেজন্য জাতিসংঘেরও তদন্ত কমিশন আছে, সেই তদন্ত করেছে। এবং শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের রেজিমের বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদনটা আসছে, সেটা আজকে আওয়ামী লীগ এমন জায়গায় নিয়ে গেছে যে তার আর দল নিষিদ্ধ করতে হবে না। প্লাস সবচেয়ে বড় কথা হলো আওয়ামী লীগ, শেখ হাসিনা শুধু পালিয়ে যায়নি বাংলাদেশ থেকে, দেশের অর্থ লুটপাট করছে, সেটা বড় কথা, শেখ হাসিনার জন্য বড় কথা না, কারণ ওটা ছিল তার পেশা। কিন্তু তার রাজনীতিটাকে সে কবর দিয়ে গেছে, এইটা সবচেয়ে কঠিন একটা বিষয়। এবং এই মানবাধিকার মামলা যে আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে, আজকে এই সাক্ষী, এই দলিলটা একটা বিরাট আলামত বা সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি। এবং ইউনূস সাহেবের নেতৃত্বে যদি এটা হয়, তাহলে যারা এই প্রতিবেদন তৈরি করছে, আমরা যেমন এখানে মামলা টামলা করলে অনেক অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করে কোর্টে, এবং তার প্রতিবেদন দাখিল করতে বলে দাখিল করে, তারপরে তাকে ডেকে সাক্ষী হিসাবে তাকে উপস্থাপন করা হয়। এবং আজকে এই মামলায় জাতিসংঘের যারা প্রতিবেদন তৈরি করেছে তাদেরকে যদি সাক্ষী হিসাবে আনে, সেটা একটা বিরাট সহায়ক হবে বলে, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারটা করার জন্য একটা বিরাট সহায়ক হবে, এটা আমি মনে করি। এবং এই দলিলটা ইতিহাস, যেমন ইতিহাস কেন বললাম, যে এই জাতিসংঘের দলিল একটা ইতিহাস হিসাবে থাকবে। যেমন শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশের ইতিহাস, তার গণতন্ত্র ধ্বংস করার যে ইতিহাস, এরকম ইতিহাস এতদিন মানুষ বুঝতো কোনটা, যে এই দেশে শেখ হাসিনা ছিল একেবারে ধোয়া তুলসী পাতা, এবং তার নির্বাচনগুলোকে যারা যারা বৈধতা দিয়েছি, আমরা দেশে বিদেশে যারা বৈধতা দিয়েছে, আজকে জাতিসংঘ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে শেখ হাসিনার পিরিয়ডটায় যে গণতন্ত্র ছিল না গত 14 বছর যাবৎ, এবং তার নির্বাচনগুলো বিশেষ করে 14, 18 এবং 24 নির্বাচনগুলা যে গণতন্ত্র বিসর্জন দিয়া, এটা কোনো গণতান্ত্রিক দেশ না, এবং শেখ হাসিনা যে গণতান্ত্রিক ছিল না, সেটাকে কঠিনভাবে এস্টাবলিশ করে দিয়েছে এই জাতিসংঘের প্রতিবেদন। তো আমরা যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বাংলাদেশে শেখ হাসিনা যে একজন ব্যক্তি ছিলেন, পৃথিবীর কারোর সাথে তার কোনো যোগাযোগ ছিল না, পৃথিবীর কোনো দেশের প্রতিবেশী দেশের সাথে তার ভালো যোগাযোগ ছিল, সেটা আমরা জানি, কিন্তু পৃথিবীর কোনো একটা দেশের কারোর সাথে তার বিন্দুমাত্র যোগাযোগ ছিল না। আজকে মানে ইউনূস সাহেব এমন একটা জায়গায় বাংলাদেশকে নিয়ে বসে আছে যে আজকে ইউনূস সাহেবকে
ব্যাপারে কিছু বলতে হইলে, কোনো দেশের জন্য যদি এটা সমস্যা হয়, তাহলে সেই দেশকেও ছুটতে হচ্ছে আমেরিকার কাছে এবং আমেরিকার কাছে অভিযোগ উত্থাপন করতেছে। বিষয়টা এরকম। মানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে, ধরা যাক যে কোনো একটা জুনিয়র লয়ার আমার সাথে বেয়াদবি করলো, তখন আমি তাকে জুনিয়র, কিন্তু অনেক জুনিয়র আমার সাথে বেয়াদবি করলো, কিন্তু আমি গিয়ে দেখা গেল অন্য সিনিয়র লয়ার যারা আছে তাদের কাছে তার বিরুদ্ধে নালিশ করলাম যে সে এরকম। এটার মানে হলো এই যে আমি কোনো অ্যাকশন তার বিরুদ্ধে নিতে পারতেছি না। তো সে কারণে আমাকে অন্যান্য সিনিয়র লয়ারের কাছে বলতে হচ্ছে, কিংবা তার সিনিয়র লয়ারের কাছে বলতে হচ্ছে। ঠিক একইভাবে আজকে বাংলাদেশ ইস্যুতেও আমেরিকার সাথে হয়তো বহুদেশী আলাপ আলোচনা করবে যে এটা কি করা যায়। তার মানে হচ্ছে এই, এমন একটা লোক বসানো হয়েছে, এটা যদি ধরা যাক যে কেউ যদি মনে করে যে এরকম ব্যক্তিকে চায় নাই, তাতেও তাকে কিছু বলতে পারা যাচ্ছে না, কিন্তু চলে যেতে হচ্ছে আমেরিকায় এবং সেখানে এটা উপস্থাপন করার চেষ্টা হচ্ছে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এবং ইউনূস সাহেব এখন যে জায়গাটায় আছে, তাতে করে যে জিনিসটা তৈরি করে দিল আওয়ামী লীগের বিরুদ্ধে, বাংলাদেশ কেন, বিশ্বের কোথাও আর আওয়ামী লীগ দাঁড়াতে পারবে বলে, মানে কোথাও উপস্থাপনই করতে পারবে না। পৃথিবীর সাথে তো যোগাযোগ নাই, আর উপস্থাপনা করতে পারবে না। এই একটা ইউএন জাতিসংঘের এই প্রতিবেদন সবচেয়ে বেশি ক্ষতি করে দিল বাংলাদেশ থেকে, বিতাড়িত করে দিল আওয়ামী লীগ রাজনীতির। সুতরাং এখন আওয়ামী লীগ দল বাতিল করা, রাখা না রাখা, অল দিজ আর ইমেটেরিয়াল। কি করে এই এই প্রতিবেদন থেকে মুক্তি পাবে সেই চিন্তা করা উচিত আওয়ামী লীগের। বাংলাদেশে তো ভালো, পৃথিবীর কোথাও তাদের আর কোনো রাজনীতি নেই। যে যেখান থেকে যে ফর্মে কথা বলো, এই প্রতিবেদন এই কথাগুলো আসবে। ইতিমধ্যে ইন্ডিয়ার মিডিয়াও এই সমস্ত বিষয়ে কথা আসছে এরকম, যে এই প্রতিবেদন হওয়ার পর হাসিনা এখন একেবারে অগ্রহণযোগ্য, এবং তাকে যদি এখানে লম্বা সময় থাকতে দেয়, তাতে শেখ হাসিনাকে কেন্দ্র করে ইন্ডিয়ার রাজনীতিতেও বিভাজন বিভাজন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। কারণ আন্তর্জাতিক পরিমণ্ডলে এরকম একজনরে ভারতে রাখে, আর ভারতের যদি ক্ষতিগ্রস্ত হয়, আমার কাছে মনে হয় সেটা কতক্ষণ এই ক্ষতি তারা মেনে নিবে আমরা ঠিক জানি না। সুতরাং আওয়ামী লীগের রাজনীতি কবর হতে যাচ্ছে, এবং লায়াবিলিটিস, শেখ হাসিনা এখন প্রতিবেশী দেশে আছে, তাদের কাছে লায়াবিলিটিস, এতে আমার ব্যক্তিগতভাবে কোনো সন্দেহ নাই। সুতরাং চিন্তা করতে হবে কি করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে শেষ হয়ে গেছে। আর দল নিষিদ্ধ করার পক্ষে বলে নাই, এটার মানে হচ্ছে বিচার কার্য। বিচার কার্য যদি করে, তাহলে আর আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। এদের যদি বিচার করে, 5 জন 10 জন 15 জন 20 জন টপ লেভেলের, ইনক্লুডিং হাসিনা, যদি পানিশমেন্ট পেয়ে যায়, আর বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর থাকবে না। সেই আলোকে এই আওয়ামী লীগের মতো দলরে নিষিদ্ধ করতে গিয়ে সময় নষ্ট করা, কিংবা এটি নিয়ে প্রক্রিয়া শুরু করার কোনো প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী দল সবকিছু শেখ হাসিনা একার নেতৃত্বে দীর্ঘ 14 বছর বসে কবর দিয়ে গেছে। সুতরাং এটার দায় দায়িত্ব আওয়ামী লীগের সভানেত্রী এবং আওয়ামী লীগের যারা মাস্টার মাইন্ড, যারা এই অপকর্মগুলো করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আর নিষেধ করার প্রয়োজন নাই। আওয়ামী লীগ রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগ রাজনীতির জগৎ থেকে বিদায় হয়েছে এই প্রতিবেদনের মাধ্যমে, এটাই আমি মনে করি। সম্প্রতি ডিসি সম্মেলনে দায়িত্বশীল উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ নেয়, অর্থাৎ আওয়ামী লীগের কর্মীদেরকে মিন করে বলছে, মেইনলি নেতাকর্মী যাই বলি না কেন, এটা খুব বড় বড় মাপের নেতাদের বিষয়ে বলা হয়েছে বলে আমার কাছে মনে হয় না। বলছে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, মানবতা বিরোধী অভিনয় নেই, কোনো খুনের অভিযোগ নেই, তাদের রাজনীতিতে বাধা নেই, তারা ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারে। তো অনেকেই এটা বলছেন যে এই কথাটা সাখাওয়াত সাহেব বলেছিলেন খুব শুরুতেই, যখন উপদেষ্টাদের দায়িত্ব নয় তার 1 দিন 2 দিন বা 3 দিন পরে মাথায় এটা বলেছিল যে আওয়ামী লীগ তাদের রাজনীতি করতে পারে, তারা আসুক, সে তাদের রাজনীতি গুছাক, দল গুছাক, অসুবিধা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে তখন সাখাওয়াত সাহেব কি চিন্তা করে বলেছিলেন সেটা তখন কিন্তু সুস্পষ্ট ছিল না, বা উনি তেমন কোনো ব্যাখ্যা দেন নাই, বা দেওয়ার সুযোগ পাইছেন কিনা সেটা আমি জানি না। কিন্তু দেখা গেল যে তার এই উপদেষ্টা পদ থেকে, তার স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর আজকে ডিসিদের সম্মেলনে যে কথাগুলো বলতেছেন আসিফ মাহমুদ, এটা বলার পর মানে ওই হিসাব করলে অনেক বেশি অ্যাকশন হওয়ার কথা ছিল, কিন্তু হবে কি হবে না জানি না। কিন্তু আমার কাছে আমার নিজস্ব একটা ব্যাখ্যা দিচ্ছি যে উনি এটা কেন বললেন এরকম পরিস্থিতিতে, এটা আমি বলার চেষ্টা করছি আমার মতো করে। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের এই অংশটার, অর্থাৎ যারা
ভিতরে আছে নেতা কর্মী যারা আটকা পড়েছে, পালাতে পারেনি, কিংবা খুব বড় মাপের নয়, এদের সার্ভাইভালের প্রশ্ন এখন জরুরি। আর এর জন্য নির্ভরযোগ্য হলো আসিফ মাহমুদ কিংবা নাহিদ ইসলাম গং। কেননা কোনো সন্দেহ নাই তারা পাওয়ারে আছেন। আর সেফটি দেওয়ার অন্যতম জায়গাটা এলো এখানে, যে তারা যেহেতু তাদেরকে পারবেন, সুতরাং ক্ষমা করে দেওয়ার উদ্দেশ্যটা হলো যে ক্ষমা করে দিলে, ক্ষমা নিয়ে তারা মাঠে আসতেও পারে তার সার্ভাইভালের প্রশ্নে। পাশাপাশি যদি আমি দেখি যে এই স্থানীয় সরকার নির্বাচন আগে না সংসদ নির্বাচন আগে, এটা নিয়ে একটা লড়াই চলছে। একটা অংশ বলছে স্থানীয় নির্বাচনটা আগে চাই। তাই স্থানীয় নির্বাচনটা যদি আগে হয় তাহলে কিন্তু এদের ভোটার দরকার আছে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের। কারণ ইতিমধ্যে তারা একটা দল করবে ঘোষণা দেয়, কোনো সন্দেহ নেই, সেটা আমরা বুঝতে পারি যে তারা পদত্যাগ করে সেই দলে যোগ দিবেন, কোনো সন্দেহ নাই আপাতত আজকে পর্যন্ত। সুতরাং সেক্ষেত্রে তাদের ভোটার দরকার আছে, এবং তাদের ভোটার যদি দরকার হয় এবং তাদের একটা ছাত্রদের ফ্লো আছে, তার সাথে যদি আওয়ামী লীগের ভোটারটা পাওয়া যায়। আওয়ামী লীগের ভোটার কেন পাওয়া যায় বলছি, আওয়ামী লীগের বড় দল, 16 বছর ক্ষমতায় ছিল, তার আগে 5 বছর ছিল, এবং তাদের ভোটার আছে। এই মুহূর্তে কোটি কোটি কত আছে সেটা বলতে পারবো না, বাট ভালো একটা ভোট তাদের আছে। তার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে এখন পর্যন্ত ছাত্রদের একটা গ্রহণযোগ্যতা আছে, এই কারণে যে তরুণরা সামনে আসতে চায়। সে কারণে তরুণরা যদি ইউনিয়ন চেয়ারম্যান হয়, তরুণরা যদি উপজেলা চেয়ারম্যান হয়, এবং যে ভোটারের সংখ্যা আমরা দেখলাম 18 থেকে প্রায় 25 বছর মধ্যে যে বয়স, সেই ভোটারের সংখ্যা 3 কোটির উপরে, বিরাট সংখ্যা। সুতরাং তাদের ভিতরে একটা চার্ম, বা তারা নেতৃত্ব নিতে চায় এবং ওখান থেকে গড়িয়ে সামনে আসবে, সুতরাং তাদের এই সহযোগিতা চায় এবং থাকবে। সেক্ষেত্রে এই আওয়ামী লীগ যদি ক্ষমা প্রার্থী হয়ে ক্ষমা চেয়ে যদি সামনে আসতে পারে, তাদের মাফ করবে না কেন? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এটা আমরা প্রবীণ বিজ্ঞ রাজনীতির কাছ থেকে শিখছি, শেষ কথা বলতে কিছু নাই। সুতরাং তাদেরকে তারা ক্ষমা করে দিতেই পারে, এটা হয়তো তাদের প্ল্যান। আবার আসিফরা কিন্তু নিশ্চিত, আসিফ না, আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত হাসিনা ফিরবে না, হাসিনা বাংলাদেশ রাজনীতি ফিরবে না। বাংলাদেশ রাজনীতিকে সে খবর দিয়ে চলে গেছে, এটা সবচেয়ে খারাপ কাজ করছে। এবং আওয়ামী লীগ যে প্যাটার্নের দল, তাতে হাসিনা বা শেখ পরিবার ছাড়া এই দল সংগঠিত হবে না। সেক্ষেত্রে এই ডিপ্রাইভড যাদের সাথে দলীয় নেত্রী বা দলের বড় বড় নেতা মন্ত্রীরা বিশ্বাসঘাতকতা করেছে, তাদেরকে কোনোদিনই তারা আর আস্থা নিতে পারবে না। সুতরাং এই মুহূর্তে সরকারি দলের টাচে সেফটির প্রশ্নে অন্য কোনো রাজনৈতিক দলের চেয়ে আওয়ামী লীগের তারা আসিফ মাহমুদ বা নাহিদদের কাছে নিরাপত্তা বোধ করবেন, সিকিউর বোধ করবেন নিজেদেরকে। কাজেই ছাত্রদের যে ফ্লোটা এখন, তার সাথে যদি আওয়ামী লীগের এই ভোটগুলো একত্র হয়, প্লাস আওয়ামী লীগের সাথে আরও বেশ কিছু শক্তি ইনভলভ আছে, সেগুলো আমি সেটা নিয়ে আলোচনা করতে চাই, তাতে একটা ফ্লো স্থানীয় সরকার লেভেলে উঠতে পারে। সেই সম্ভাবনা থেকেও তাদেরকে অ্যাকোমোডেট করা দরকার। এখন প্রশ্ন হচ্ছে যে অন্য কোনো দলকে সহযোগিতা করলে তাদের কি হবে? অন্য কোনো দলকে যদি তারা সহযোগিতা করতে চায়, সেক্ষেত্রে তারা খরচ হয়ে যেতে পারে, সেই দলের বিজ্ঞদের কাছে গিয়ে তারা খরচ হয়ে যেতে পারে। কারণ অন্য বড় দল যেগুলোই আমরা বলি কেন, তাদের কাণ্ডারি আছে, তাদের নেতৃত্ব আছে, সেখানে গিয়ে কেউ তাদের উপরে ডমিনেট করতে পারবে না। সুতরাং তারা সেখানে যাবে না, কিংবা সেখানে গেলে এই তরুণরা সেখানে খরচ হয়ে যাবে, এটা মোটামুটি তারা বোঝে। আর এই আওয়ামী লীগের যে বঞ্চিত কিংবা যারা পালাতে পারেনি, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তারা ক্ষমা চেয়ে যদি আসে, তারা এখানে স্বাচ্ছন্দ্য বোধ করবে, এতে কোনো সন্দেহ নাই। এবং আওয়ামী লীগের এই অংশের ভোটগুলো সত্যি সত্যি তাদের জন্য দরকার। বিকজ এই যে লড়াইটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এই লড়াই থেকে যদি পরিস্থিতি খুব ঘোলাটে হয়ে যায় এবং নির্বাচন যদি কোনো কারণে বানচাল হয়ে যায়, আমি জানি না হবে কি না, যদি কোনো কারণে বানচাল হয়ে যায়, তাহলে এই ছাত্রদেররা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের ডিপ্রাইভ গ্রুপ, কারণ তাদেরকে কোনো দল নিতে পারে না, কারণ আওয়ামী লীগকে তাদের যে নেতা নেত্রী বিশ্বাসঘাতকতা করছে, কারণ তারা আর ওই নেতৃত্বকে আস্থায় নেবে না। সুতরাং এরা ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে ওই রকম একটা টার্ময়েল সিচুয়েশনে। তখন যদি তৃতীয় কোনো শক্তি টেক ওভার করে নির্বাচন না হওয়া অবস্থায়, তাহলে কিন্তু সময়ের ব্যবধানে আবার তাদের একটা অবস্থান হতে হবে। তবে এটার ভিতরে একটা জিনিস লক্ষণীয়, যে এক্সট্রিম কেউ যাতে কোনোভাবে, আমি এক্সট্রিম তাদেরকে বলবো যারা কথায় কথায় মাজার ভাঙে, যারা কথায় কথায়
স্থাপনা ধ্বংস করে, যারা কথায় কথায় হরতালের, আমার অতীতেও দেখেছি, ভাঙচুর করে, এই নেচারের যারা আছে তারা যাতে কোনো রকমই আপার হ্যান্ড এই দেশে না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন সব শেষে যেটা বলবো, মনে হয় যে আসিফ মাহমুদরা বা নাহিদ ইসলামরা ভালোই বোঝেন, খারাপ বোঝেন না, কারণ তাদের জন্য তো কোনো ভোটার বাজারে নেই। সব লোকজনই 18 কোটি লোকের 12 কোটি ভোটার সবই তো নানান দলে সম্পৃক্ত। সেক্ষেত্রে যে যদি কোনো কারণে নির্বাচনটা অনিশ্চিত হয়ে যায়, সেক্ষেত্রে এই শক্তিটাও এই ছাত্রদের সাথে সম্পৃক্ত থেকে এটাকে শক্তিশালী রাখবে এবং ঐক্যবদ্ধ থাকবে, এই কারণে যে তারা তখনও শক্তিশালী থাকবে। অর্থাৎ কোনো কারণে নির্বাচন নাও হয়, এবং আমি তর্কের খাতিরে বলেন, ইউনূস সাহেব যদি বলেন যে না আমার কথা শোনেন নাই, আমি নির্বাচন দিতে পারলাম না, চলে যাচ্ছি, তাতেও এই গ্রুপটা শক্তিশালী দল হিসাবে থাকবে, শক্তিশালী গ্রুপ হিসাবে থাকবে। কেন থাকবে? এটার কারণ হচ্ছে এই যে যারা আওয়ামী লীগ যে ক্ষতিটা করেছে, আওয়ামী লীগ এই দেশের আর্মি ধ্বংস করেছে, আওয়ামী লীগ এই দেশের সব কিছু ধ্বংস করেছে, আওয়ামী লীগ পুলিশ এবং জনগণকে মুখোমুখি করে গেছে এবং একটা যুদ্ধ করতে বাধ্য করেছে আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগের অবদান যে নাই তা না, স্বাধীনতার যুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধটা ছিল 71-এ ভূখণ্ড আলাদা করার লড়াই, এবং সেটা অস্বীকার করা যাবে না, প্রশ্নই ওঠে না। কারণ এই লড়াইটা হয়েছিল একটা ভূখণ্ড, স্বাধীন ভূখণ্ড, সেই স্বাধীন ভূখণ্ডের উপরে চেপে বসেছিল আওয়ামী লীগের ফ্যাসিবাদ। শুরু থেকে একেবারে 24শে জুলাই পর্যন্ত যদি আমি ধরি, সেই ফ্যাসিবাদ সেই জুলাই থেকে 36শে জুলাই যেটাকে বলি, তারা মুক্ত করেছে সেই আওয়ামী লীগ যে দখল করে রাখছিল, আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল হিসাবে এটাকে তাদের নিজস্ব পৈতৃক সম্পত্তি মনে করে, এবং এটার সমস্ত আয় তাদের, এটার থেকে যেভাবে টাকা আসুক সেটা তাদের, এটা মনে করেছিল। সেইটার থেকে মুক্তি পেয়েছে 36শে জুলাই, তাই বলে আবার মুক্তি পেয়েছে। অনেকে এটাকে অপব্যাখ্যা করেন, আমি অপব্যাখ্যা করছি না, এটা কোনো সন্দেহ নাই যে তারা এটাকে মুক্ত করেছে। এখন যেটা করণীয়, তখন যে লড়াইটা হয়েছিল 71 সালে, আর আজকে অনেকেই বলেন 71কে বাদ দিয়ে 24-এর গণ অভ্যুত্থান, আমিও একমত, কিন্তু প্রশ্ন হচ্ছে সেন্টিমেন্টটা কোথায়? আজকে যারা মাঠে ছিল তাদের তো 71-এর জন্মই হয় নাই। সেটা তো আপনার আমার বলা ইতিহাস শুনতেছে, পুস্তকের ইতিহাস, সেটা বিকৃত ইতিহাস, অ্যাবসোলুট ইতিহাস কারো কাছে নাই। হাজার রকমের ইতিহাস আছে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে, কিন্তু ব্যথাটা কোথায়? আজকে অনেকে বলে ছাত্ররা বেয়াদব, ছাত্ররা এগ্রেসিভ। কেন এগ্রেসিভ? কারণ তারা দেখেছে চোখের সামনে তার তার একই ব্যাচমেট মারা যাচ্ছে পুলিশের গুলিতে, কাতরাচ্ছে, তাকে ধরবে না, সার্ভাইভ করবে না, লড়াই করবে। তার সামনে তার ছোট ভাই মারা গেছে এই জুলাইয়ের আন্দোলনে, তাকে সে কাতরাচ্ছে, তাকে সেভ করবে না, লড়াই করবে। আর রিক্সায় একটা বিরাট একটা কঠিন আহত একটা লোক যাচ্ছে, তাকে যেতে দিচ্ছে না, চিকিৎসা নিতে পর্যন্ত যেতে দিচ্ছে না। পুলিশকে মুখোমুখি দাঁড়া করিয়ে দিয়েছে কে? এই হাসিনা। আজকে বলে যে পুলিশের বিচার হবে না, মুখোমুখি দাঁড়া করালো কে? ঠিক 71 সালেও যখন যুদ্ধ হয়েছে, যখন দেখছে যে তার পাশের বন্ধুটাকে, তার সহযোদ্ধা কিল্ড হয়েছে, তার সামনে কাতরাইতেছে, সার্ভাইভ করার জন্য কাতরাইতেছে, বাট তাকে যুদ্ধ করতে হচ্ছে, সেই ব্যথাটা সে যেমন ভুলতে পারে না, 36শে জুলাইয়ের ব্যথাটাও আজকের ছাত্ররা একইভাবে ভুলতে পারতেছে না। তারা হয়তো ইমোশনাল হয়ে বলতেছে, আবেগে বলতেছে, বাট প্র্যাকটিক্যালি এটা সম্ভব নয়। হিস্ট্রি লিখলে 71 ছিল আমার ভূখণ্ড স্বাধীন করার, আর 36শে জুলাই ছিল সেই ভূখণ্ড যারা দখল করেছিল, জোর জবরদস্তি করে দীর্ঘদিন ডাইরেক্ট ইনডাইরেক্ট স্ট্রাগল, লড়াই করছে, এটাকে দখল করে অকুপাই করে রাখছে। গোটা দেশের 18 কোটি লোককে যারা তাদের প্রজা মনে করতো, তাদেরকে তাড়িয়ে মুক্তি লাভ করেছে। সুতরাং আসিফ মাহমুদরা বা এই তরুণ প্রজন্ম, শুধু এই দলের না, এদের না, সব তরুণ প্রজন্ম সামনে এগিয়ে আসুক, দেশটাকে নতুন করে গড়ুক। এর মানে এই না নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা। আমরা সেই দেশটাকে গড়ব। 71 সালের ভূখণ্ডটাকে 24 সালে যে আগ্রাসী বা সন্ত্রাসী বা লুটেরা যারা ছিল তাদেরকে বিতাড়িত করা হয়েছে। এখন তরুণ প্রজন্ম, প্রবীণ প্রজন্মের ভিতরে শুধুই একই টেস্ট থাকবে, কি এটাকে এইভাবে গড়ো, সেই পুরনো চিন্তা করে, সেই পুরনো চিন্তা দিয়ে আর দেশ চালানো যাবে না। প্রত্যেকটা দলের তরুণ প্রজন্মকে সামনে নিয়ে আসতে হবে। আর আসিফ মাহমুদ বা নাহিদ ইসলাম কিংবা নতুন ছাত্ররা কিংবা জাতীয় নাগরিক, তারা যদি একটা দল করে, সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে তারা যদি এইভাবে ক্ষমা করে তাদেরকে অ্যাকোমোডেট করে, এখানে তো অপরাধের কিছু নাই।
এটা তো রাজনীতি। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। তাহলে নতুন প্রজন্ম যে রাজনীতি করতে চায়, তারা কখন তাদেরকে আমরা তাদের শেষ কথা ধরে নিচ্ছি কেন? আওয়ামী লীগ তাড়িয়েছে, আওয়ামী লীগকে তারা অ্যাকোমোডেট করবে না বা করতে পারবে না। আওয়ামী লীগের তো সব খারাপ নয়। তারা তো এই দেশের সন্তান। কেউ শুনলে হয়তো বলবে, "আমি আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করি না।" একটুও না, একটুও না। বাংলাদেশ হাসিনা মুক্ত হওয়া ছিল জরুরি। এর চেয়ে বেশি প্রাপ্তি আমাদের আর কিছু নাই। এখন তরুণ সমাজ দেশকে গড়ুক, যেভাবে গড়ুক, গড়ুক। গড়ে যাক, চালিয়ে যাক। আমরা সামনে স্বপ্ন দেখতে চাই, সুন্দর দেশ দেখতে চাই। তরুণ সমাজের নেতৃত্বে দেশ এগিয়ে যাক।